আমাদের ওভারহেড লাইনের পরে এখন আমরা যাবো আন্ডারগ্রাউন্ড কেমন পরিস্থিতি, তারপরে হচ্ছে তাদের অনেকগুলো বিষয়বস্তু আছে, ধারাবাহিকভাবে আমরা আসবো। এই আন্ডারগ্রাউন্ড কেবলটার ক্ষেত্রে যে বিষয়বস্তুটা লক্ষণীয় সেটা হচ্ছে কেবলের ইনসুলেশন। আমরা ওভারহেড লাইনে যা ব্যবস্থাপনা পাই বা দেখি, এটাই যদি আন্ডারগ্রাউন্ড কেবলের দিকে আসে, তাহলে তার ক্ষেত্রে ব্যবস্থাপনার পরিবর্তনের প্রথম জিনিস হচ্ছে এটা। এরপরে আমাদের আসবে ক্যাপাসিট্যান্স, তারপরে হচ্ছে আমি মাটির নিচে রাখবো কিভাবে সেটার কথা, কিভাবে স্থাপন করবো, কিভাবে রাখবো ইত্যাদি বিভিন্ন বিষয়াদি সম্বন্ধে। এই আলোকে পরিচিতি পর্বে আমরা এটা একটা আন্ডারগ্রাউন্ড কেবলের ক্রস সেকশন দেখাচ্ছি। এইটা হচ্ছে কোর, এটা পরিবাহী, যেখানে আমার সরবরাহ দেওয়া হবে। আপনার চারিপাশে যেটা আছে সেটা হচ্ছে অপরিবাহী, মানে বিভিন্ন বৈশিষ্ট্যের দিকে তাকিয়ে এই অপরিবাহী মাধ্যমে অবস্থান ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এই কোরের চারিপাশে স্তর আকারে দেওয়া থাকবে। এগুলোর জন্য তোমাদের পাঠ্যপুস্তকের ক্ষেত্রে দেখবে যে অপরিবাহী পদার্থের ধর্ম, গুণ, বৈশিষ্ট্য, নাম টাম ইত্যাদি বিভিন্ন রকমের আছে, অধ্যায় ভিত্তিক আলোচনা। সেগুলো এই জন্য করবে যে কি কি জাতীয় পদার্থ আবার অপরিবাহী পদার্থ হিসাবে কোরের চারিপাশে দেওয়া হয়, তার কি গুণ বা বৈশিষ্ট্য ইত্যাদি। মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে কারেন্ট প্রবাহের পথের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী একটা বল বা ফোর্স, সেই বল বা ফোর্স সংবলিত পদার্থটাকেই আমি কোরের চারিপাশে অপরিবাহী মাধ্যম হিসাবে ব্যবহার করি। এটা হচ্ছে মৌলিক কথাবার্তা। এখন যে জিনিসটার উপরে ভিত্তি করে, মূলত যে জিনিসটার উপরে ভিত্তি করে এই অপরিবাহী পদার্থের গুণগত মানের দিকে তাকিয়ে আমরা যে আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপন করব, প্রথম ধাপে আমরা যে জিনিসটা দেখতে চাইব সেটা হচ্ছে এর রেজিস্ট্যান্সের মান। লক্ষণীয় বিষয়, এখানকার যে রেজিস্ট্যান্সের মানটা আসবে বা পাওয়া যাবে সেটা হচ্ছে মেগা ওহমে যার মান। তাহলে এবার একটু চিন্তা করে দেখো, মেগা ওহম এই ধরনের মান সম্পন্ন কোনো পদার্থ সেখান দিয়ে কখনো কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না, যার জন্য এরা হচ্ছে সেই ইনসুলেটিং ম্যাটেরিয়ালস। এখন এই ইনসুলেশন ম্যাটেরিয়ালসের যে গুণটা আমরা এখন ইলেকট্রিক্যাল টেকনোলজির সাপেক্ষে নির্ণয় করব সেটা হচ্ছে তার রেজিস্ট্যান্সের মান। তো সেই রেজিস্ট্যান্সের মানটা কিভাবে নির্ণয় করব তার প্রেক্ষাপট বিবেচনায় বলছিলাম যে এটা একটা আন্ডারগ্রাউন্ড কেবলের মাথা কাটা, এইটা হচ্ছে তার ক্রস সেকশন, মানে পরিবাহী, চারিপাশে ইনসুলেশনের স্তর দেওয়া। আমি হিসাবে সুবিধার্থে এল মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, এল যে কোনোটা হতে পারে, এদের সাবস্টিটিউট মান 1 মিটার হতে পারে, 10 মিটার হতে পারে, 1 কিলোমিটার হতে পারে, 10 কিলোমিটার হতে পারে, 100 কিলোমিটার হতে পারে, এটসেট্রা। হিসাবের প্রাথমিক ধাপে আমি মনে করলাম এল মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই আন্ডারগ্রাউন্ড কেবলটার ইনসুলেশন রেজিস্ট্যান্স আমি নির্ণয় করব। আমি ক্লাসে আছি এখন, পরে এই উদ্দেশ্য হাসিলের জন্য আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব সেটা একটু দেখি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ 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 ওই হ্যাঁ ওই 2 পথে নিয়ে এসে তাকেই হবে। হ্যাঁ, আর ওই ইয়ে নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইগুলোর হিসাব জটিল না, এগুলো মাঝে মধ্যে খ বিভাগের প্রশ্ন দেয়, ঠিক এই প্রশ্নটাই দিই যে আন্ডারগ্রাউন্ড কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয় করো, এটাই প্রশ্ন। আবার বলতে পারে এমন যে
তার ইকুয়েশনটাই হয়তো তোমার এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা যাবে। তো এবার পরিস্থিতি পর্ব, এখানে একটা লক্ষ্য করবা, আমি ব্যাসার্ধের সাপেক্ষে কিন্তু কয়েকদিন এই অধ্যায়ের আলোচনায় ব্যাসার্ধের সাপেক্ষে নিয়ে যাব, আর বই তোমাদের হয়তো ব্যাসের সাপেক্ষে নিয়ে যাবে, ব্যাস ডি দিয়ে লেখা, আর আমার হচ্ছে আর দিয়ে লেখা, রেডিয়াস। তো ডি হোক আর আর হোক, এটা তো আর গুণগত মানের বা নির্ণীত বিষয়ে কোনো তারতম্য হবে না। তো সেই আলোকে আর একটা বিষয় আমি বলি, লগ, এটা দুইটা ভাগ, একটা হচ্ছে বেস ই আর একটা হচ্ছে বেস 10। এই বেস 10টাকে আমরা প্রচলিত ভাবে যেটা দাগাঙ্ক করি তার নাম লগ, আর বেস ই যেটা তার দাগাঙ্ক হচ্ছে লন। এর এর ক্যালকুলেটরে যেটা ঠিক এইভাবে দেওয়া আছে। আমাদের ফাংশনটা কিন্তু আসবে, সেই ফাংশনে কিন্তু আমরা লগের দুইটা ভাগের লনকে কিন্তু কাজে লাগাবো, লগকে কিন্তু নয়। আবার বইতে অনেক সময় লগকে কাজে লাগিয়েছে তারা। লন এবং লগের ভেতরে পার্থক্যগত বিষয় হচ্ছে এর থেকে 2.303 গুণ বেশি হচ্ছে লগ বেস 10, যার জন্য ওই গুণটুন করার ঝামেলা থেকে মুক্ত পাওয়ার জন্য, যেহেতু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান দেব এবং সমীকরণের প্রতিপাদনের ক্ষেত্রেও কোনো প্রভাব ফেলবে না, সেই আলোকে আমরা ব্যবহার করব লগ। বোঝা গেছে কথাটা? এন এন যেটা ক্যালকুলেটরে ওই ছোট হাতের এন এবং এন এটার ইন্ডিকেটিং আছে, এবং ক্যালকুলেটর করলে তুমি লগের উপরে এই জাতীয় মার্কিং একটা তুমি পেয়ে যাবে। তাহলে এটা একটা জ্ঞাতব্য বিষয় বললাম যে ব্যাসার্ধকে নিয়ে আমরা কাজ করব, আর লগের লং ফাংশনকে নিয়ে আমরা কাজ করব। নাও স্টার্ট, এখন আমরা কি করতে যাচ্ছি। এইটা হচ্ছে আমার কোর, পরিবাহী যেখানে সরবরাহ দিব, সেই কোরের ব্যাসার্ধের নাম হচ্ছে R1। এটা কোরের ব্যাসার্ধ। R1টা কি? কোরের ব্যাসার্ধ। এই কেবলটা মাটির নিচে স্থাপন করলে আর্থিং, এটার একটা বিষয় আমি পাবো। এই যে চারিপাশের যে সর্বশেষ ইনসুলেশনের যে স্তর দেওয়া, ওর থেকে শেষ মাথা পর্যন্ত এর নাম বলবো শীত। কি বলবো? এটা শীত। আর এটা হচ্ছে কি আমার কোর। একটা আসতো কি কোরের ব্যাসার্ধ, আর একটা আসতো কি আমার শীতের ব্যাসার্ধ। সেটা কোনটা? তার নাম হচ্ছে আমার R2। কোর এবং শীতের মধ্যবর্তী যে অবস্থানটা, এইটার নাম হবে কি আমার ইনসুলেশনের পুরুত্ব। কি আপনারা বুঝতেই পারছেন, কোরের পর থেকে যে ইনসুলেশনটা আমি দিয়েছি তার পুরুত্ব কতটুকু। তাহলে নিশ্চয় এই টি মানে হচ্ছে আমার R2 মাইনাস R1। কি হবে না? R2 থেকে R1 বাদ দিতে পারে, যেটুকু থাকছে সেটাই হচ্ছে আমার ইনসুলেশনের পুরুত্ব। প্রকাশ ঘটাচ্ছি ছোট হাতের টি দ্বারা, মানটা পাচ্ছি কি করে? R2 মাইনাস R1। এইবার হিসাব নিকাশ কি হবে? আমরা হিসাব নিকাশের জন্য যেমন ক্ষুদ্র মানকে আমরা প্রাধান্য দিয়েছিলাম, কি করবে? ক্ষুদ্র একটা জায়গার যদি ইনসুলেশন রেজিস্ট্যান্স জানা যায়, তাহলে পুরাটা আমরা পেয়ে যেতে পারবো। সেটা আমাদের সেই শিক্ষাটা দিয়েছে। এখন মনে করলাম কোরের কেন্দ্র হইতে x মিটার দূরে dx দূরত্বে, dx বললে বুঝবা যে এই দূরত্বটা এমন একটা দূরত্ব যে দূরত্বটা পরিমাপ করা সম্ভব নয়, ক্ষুদ্র একটা দূরত্ব। পরিস্থিতি হচ্ছে ক্ষুদ্র। এই ক্ষুদ্র দূরত্বের আগে ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয় করব। তাহলে x মিটার দূরে dx দূরত্বে ইনসুলেশন রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স মানে কি? R is equal to rho L by A। এইটা হচ্ছে তার কথা। এছাড়া তো রেজিস্ট্যান্স হবে না। এইবার দেখো, এই dx দূরত্বের যদি রেজিস্ট্যান্স নির্ণয় করি, রো মনে করলাম যে পদার্থই হোক, একটা তো পদার্থ আছে আমার ইনসুলেশনের, যে ম্যাটেরিয়াল ছিল সেটা। এলটা কতটুকু হবে? ওই যে ক্ষুদ্র পুরুত্ব, মানে দৈর্ঘ্যটা সেই ক্ষুদ্র dx। এবার এ কি হবে? এরিয়া।
এটা খেয়াল করে দেখো, এটা একটা গোলাকার জিনিস। গোলাকার জিনিস, এটাকে যদি খাড়া করি বা শোয়াই রাখি, এখান থেকে এখানে আমি একটা পরিধি পাবো। পরিধি পাবো কিনা? পরিধির সাথে যদি দৈর্ঘ্য গুণ করি তাহলে কি পেয়ে যাব? ক্ষেত্রফল পেয়ে যাব। তার নাম কি হয়? পরিধি ইনটু লেন্থ। টেকনোলজিতে বা ফিজিক্সে তার নামটা কি বলে? বাট এটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের ক্ষেত্রফল কত নিকেও? এটা হচ্ছে কি আমার লেন্থ। এখান থেকে এটা কি তার একটা পরিধি আছে, সে পরিধি যা থাকে থাক। তাহলে আপনি কি পরিধি হচ্ছে 2 পাই r ইনটু লেন্থ, তাহলে হয়ে যাবে এই সিলিন্ডারের ক্ষেত্রফল। এই জিনিসটাকে যদি আমি খাড়া করি বা শোয়াই রাখি, এটা কি সিলিন্ডারের নাই আকার ধারণ করছে না? যদি তাই করে তাহলে x ডিসটেন্সের জন্য তার যে ক্ষেত্রফল হচ্ছে, সেই ক্ষেত্রফলটা নিশ্চয়ই এই লিখতে পারি 2 পাই x, এটা হচ্ছে পরিধি, ইনটু দৈর্ঘ্য কত? l লিখা থাকে, আমাদের লেখা থাকে। কি বুঝতে পারলে কিছু? এটা জিনিসটা দাঁড়ালো কি সিলিন্ডারের ক্ষেত্রফল। যদি না জেনে থাকো তাহলে দেখবা যে কোনো ম্যাথের বইতে হোক বা ফিজিক্সের বইতে সিলিন্ডারের ক্ষেত্রফল বলে বলা আছে, সেখানে তার পরিভাষাটা চেঞ্জ হচ্ছে। এই যে পরিধি, পরিধি বলতে কি 2 পাই r ইনটু লেন্থ, হাইট অর লেন্থ। সিলিন্ডারের ক্ষেত্রে আমরা হাইট বলি, হাইটটা কি তার একটা লেন্থ না? তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে তার ক্ষেত্রফল। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন বলতে পারছি না, রাখো এখন, আমি ক্লাসে এখন আসছি, পরে কথা বলবো। এটা কি বোঝা গেল? এই মানটুকু কি নির্দেশ করছে এবার কেউ বলতে পারো কি? rho into dx divided by twice pi x into l। এটা একটা রেজিস্ট্যান্স কিন্তু এটা হচ্ছে ক্ষুদ্র পুরুত্বের রেজিস্ট্যান্স কিন্তু। উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্সের একটা সূত্র, নিচেরটা কি হলো তাহলে? ক্ষুদ্র পুরুত্বের রেজিস্ট্যান্স। এইবার এই ক্ষুদ্র পুরুত্বটাকে যদি আমি মোট রেজিস্ট্যান্সে রূপান্তর করতে চাই তাহলে কি হবে? মনে করলাম তার নাম r, তাহলে এইদিকে আছে ডিফারেন্সিয়েশন, ওইদিকে গেলে কি হয়ে যায়? ইন্টিগ্রেশন। ঠিক একদম অঙ্কের সেই এদিকে যোগ, ওইদিকে গেলে কি করি? বিয়োগ। এদিকে গুণ, ওইদিকে গেলে কি করি? ভাগ। এইদিকে ডিফারেন্সিয়েশন, ওইদিকে গেলে কি হবে? ইন্টিগ্রেশন। এইদিকে ইন্টিগ্রেশন, এইদিকে নিয়ে আসলে কি হবে? ডিফারেন্সিয়েশন। বিপরীত কার্যক্রম হবে সব। সমীকরণের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে গেলে তার বিপরীত ধর্মী কার্যক্রমগুলো প্রদর্শিত হয়। তাহলে এটা ক্ষুদ্র, এখন হয়ে গেল কি? বৃহৎ। ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছি। এবার মানটা কি? ও বি এক্স বাই 2 পাই এক্স ইনটু x। এইবার ভ্যালু দিল, লিমিটিং ভ্যালু কত থেকে কত পর্যন্ত। ইন্টিগ্রেশন দুই রকমের না, একটাকে বলা হয় ডেফিনিট আর একটা হচ্ছে ইনডেফিনিট। তাহলে এই মতো অবস্থায় এটা কোন ধরনের ইন্টিগ্রেশন? বাট এটা হচ্ছে অনির্দিষ্ট, এটা হচ্ছে ইনডেফিনিট, অর্থাৎ কোনো লিমিটিং ভ্যালু দেওয়া নেই, অনির্দিষ্ট। এটা একটা মান পাওয়া যাবে কিন্তু কোনো ব্যবহারযোগ্য মান না। এইবার আমি ডেফিনিট করে দিচ্ছি r1 টু r। কেন লিখলাম এটা r1 টু r2? দেখো r1 এর পর থেকে r2 পর্যন্ত এটাই তোমার ইনসুলেশনের স্তর। কি বোঝা গেছে কথা? সেই ইনসুলেশন রেজিস্ট্যান্স এখন নির্ণয় করছি। তাহলে এর পরবর্তী লেখা যায় কি? rho ডিভাইডেড বাই 2 পাই l ইন্টিগ্রেশন অফ r1 r2 dx by x। এটা লেখা যাবে না? rho ডিভাইডেড বাই 2 পাই l, এটা মানে এটা ধ্রুবক মান হিসাবে বাইরে চলে আসবে, আর থাকলো কি? dx by x। এইবার কি লেখা যাবে? rho ডিভাইডেড বাই 2 পাই l। এইবার dx by x মানে কি? ln। আমি কিন্তু ln লিখলাম, লগ লিখছি নাকি? না, এই লগ লেখা মানে তুমি কি বুঝবে? লগের বেস হচ্ছে ই, এটা হচ্ছে লগ, আর বেস 10 থাকলে কি লিখতাম? লগ। লগটা কিন্তু আমাদের প্রচলিত বেশি।
আর ইঞ্জিনিয়ারিং এ যেহেতু আমি তো বলে দিচ্ছি যে এটা আমি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান দিব, যার জন্য আমার লং ফাংশন থাকলে কোনো অসুবিধা নেই। এবার এই লাইনের পরিবর্তে গাণিতিক কার্যক্রম আর কিছুই না, ln of r2 minus ln of r1, এটা লেখা যায় x এর পরিবর্তে দুইটা ভ্যালু, একটা হচ্ছে r2 আর একটা হচ্ছে r1। তো যখন লোয়ার এবং আপার বসাইতে থাকবেন একটা বিয়োগ বোধক, এটা কিন্তু অঙ্কের কথা, এটা আমার বোঝানোর কিছু নাই, ডেফিনিট ইন্টিগ্রেশনের অঙ্কের কথা। এখন এই কথাটা আমি যদি এমন লিখি 2 পাই l ln r2/r1, ভাগের জন্য ওই নীতিটা তার প্রতিষ্ঠিত হলো, বিয়োগ থাকলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, আর যোগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। এটাই প্রতিপাদিত হলো আন্ডারগ্রাউন্ড কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্সের গাণিতিক সমীকরণের প্রতিপাদন। রেজাল্ট হচ্ছে R is equal to rho divided by 2 pi L ln R2/R1। এটাই তোমার এই প্রশ্নের জবাব। বুঝা গেছে? এটা বইতেও আছে, তুলে নিও, বা এখান থেকে তুলে নিয়ে কিন্তু হুবহু আগে লিখবে না। আমি বারবার বলছি, যখন যে অ্যালফাবেটটা প্রচলিত দাগাঙ্ক না হয়ে যদি অন্য কোনো ভাবার্থ প্রকাশ পায়, তাহলে তার পরিচয়টা দিয়ে দিতে হয় যে এটা দ্বারা আমি এই বোঝাতে চাচ্ছি। তাহলে এখানে তুমি লিখে দেবে r1 হচ্ছে কোরের ব্যাসার্ধ, r2 হচ্ছে শীটের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে x মিটার দূরে dx দূরত্বের ইনসুলেশন রেজিস্ট্যান্স, এটা মোট রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের। কথা বোঝা গেল না? এটা হচ্ছে dx দূরত্বের রেজিস্ট্যান্স এটা, আর মোট রেজিস্ট্যান্স কি এই। বোঝা গেছে এর কথা? এটা আমরা পেলাম হচ্ছে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স। এইবার আমরা একই চিত্রের মাধ্যমে আরেকটি বিষয়বস্তু এখানে খাড়া করব টেকনোলজি, না হলে আমাদের হিসাব নিকাশে প্রবলেম হবে। সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স না, এবার আসবে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিটেন্সের মানদণ্ড নিরূপণ। এইগুলো কিন্তু খ বিভাগের প্রশ্ন সব। এখন করলাম কি, ইনসুলেশন রেজিস্ট্যান্স। এখন এই জায়গাটা মুছে দিয়ে আমি কি লিখবো, আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিটেন্স। এইবার কি করবো সেই বিষয়টা দেখি, এটাও খ বিভাগের একটি প্রশ্ন। তাহলে এটা মুছে দিলাম। এইবার হিসাব নিকাশের সুবিধার্থে বা সমীকরণ প্রতিপাদনের লক্ষ্যে এটা এর মিটার না নিয়ে আমি নিলাম 1 মিটার দৈর্ঘ্য, নির্দিষ্ট করে দিলাম। এটা নিলাম কতটুকু, 1 মিটার দৈর্ঘ্য। তাহলে যে জবাবটা আমার আসবে, আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিটি নির্ণয়, কিন্তু লেন্থ কতটুকু, 1 মিটার, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যে আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিটেন্সের মানদণ্ড নিরূপণ। এইবার প্রশ্ন হতে পারে যে আগে ক্যাপাসিটেন্স বিষয়টা অবগত হতে হবে, তারপরে আদৌ কি এখানে হয় না কি হয় না সেটাও চিন্তা ভাবনা করতে হবে, না হলে তো ইন্টারেস্ট পাওয়া যাবে না। এবার আসা যাক, আমরা ক্যাপাসিটেন্সে জন্মলগ্নের যে কথা সেটা কি পেয়েছিলাম মনে আছে? সংজ্ঞাটা খেয়াল করো। এটা হচ্ছে আমার পরিবাহী, এটা পরিবাহী, মাঝে হচ্ছে আমার অপরিবাহী মাধ্যম, তাহলেই সেখানে ক্যাপাসিটেন্স ডেভেলপ করবে। এটা হচ্ছে কথা শেষ। একটা কথা বুঝতে পারলেন? পাশাপাশি দুইটা পরিবাহী, মাঝে যদি কোনো অপরিবাহী মাধ্যম থাকে তাহলে সেখানে আমার ক্যাপাসিটেন্স ডেভেলপ করবে। তাহলে কি আন্ডারগ্রাউন্ড কেবলে কি সেই ধরনের সিচুয়েশন বা বিষয়বস্তু কি উপস্থিত আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে? হ্যাঁ, আচ্ছা। মাটি কি কেউ বলতে পারো?
মাটি, হ্যাঁ, এটা কিন্তু অতি উত্তম পরিবাহী। কি করে বুঝলাম? বোঝার উপায় কি? হ্যাঁ, আর্থিংয়ের কাজ সম্পূর্ণ করি মাটির মাধ্যমে। আর্থিংয়ের কাজটা সম্পূর্ণ মাটির মাধ্যমে করতে হলে সেই মাটি যদি উত্তম পরিবাহী না হয় তাহলে গ্রাউন্ডিংয়ের কাজ করা যাবে। যেমন তোমরা আর্থিংয়ের রেজিস্ট্যান্স কেমন করেছো? খুব কম বলতে কি? হ্যাঁ, নিম্নমানের রেজিস্ট্যান্স, যার ভ্যালুয়েশন কেমন? একই রকম, না হলে আমি সেটাকে আর্থিং রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করব না। তোমার বডি রেজিস্ট্যান্স কেমন? আমার বডি এও নিম্নমানের, হয়তো একটু বেশি, তাহলে আমার বডিটা কি? পরিবাহী। বোঝা যাচ্ছে কথাটা? কি করে পরিবাহী বুঝলাম? হ্যাঁ, কি হয় আমার তড়িৎ আঘাত আসে না? তড়িৎ আঘাত আসা মানে কি? আমার ভেতর দিয়ে ইলেকট্রনের প্রভাব হয়, যার জন্য কি হয়, একটা কাঁপুনি বা ঝাঁকুনি মারে। ওইটাই তো শক। একটা ঝাঁকুনি মারলো না, তার মানে কি? পরিবাহী যদি আমার বডি না হতো তাহলে তো ঝাঁকুনিটা হতো না। এখন আমি যদি কলমটা ওই ইলেকট্রিক লাইনের সাথে টাচ করি, আমার কিছু হবে? কেন হবে না? মাঝখানে অপরিবাহী মাধ্যমের জন্য, অপরিবাহী মাধ্যম মানে সোজা কথা, তার রেজিস্ট্যান্স অনেক বেশি। কেমন বেশি? অতি উচ্চ মানের রেজিস্ট্যান্স। তার মানটা কেমন? যার মিনিমাম স্কেলিং হচ্ছে মেগা। যার মিনিমাম স্কেলিংটা হচ্ছে কি? মেগা। না হলে উচ্চ মানের রেজিস্ট্যান্স বলবো না, শুধু কিলো বললে হবে না, মেগাতে। মেগা অর্থ কি? 10⁶ ওহম। তার মানে কি? 10 লাখ ওহম দিয়ে হচ্ছে কি আমার 1 মেগা। বোঝা গেছে কথা? তাহলে পাশাপাশি দুইটি পরিবাহীর মাঝেও অপরিবাহী মাধ্যম ক্যাপাসিট্যান্স ডেভেলপ করবে। এইবার এই আন্ডারগ্রাউন্ড কেবলটা কোথায় রাখা? আন্ডারগ্রাউন্ড মাটিতে। মাটিটা কি? আর্থ। তাহলে এটা পরিবাহী। আর এটা কি? কোর। এটা পরিবাহী। মাঝখানে কি আছে? তাহলে কি ক্যাপাসিট্যান্স হবে? এই জন্য ক্যাপাসিট্যান্স এখানে ডেভেলপ করবে, যার ক্যালকুলেশন আমাদেরকে জানতে হবে। এইবার জানার আগে ক্যাপাসিট্যান্স অ্যাকচুয়ালি C is equal to Q by V, এটা মনে পড়ে কিনা? যেটা লিখেছি এটা ঠিক আছে? হ্যাঁ। এইবার এই ভোল্টেজটাকে আমরা কিভাবে তৈরি করব? ভোল্টেজ এটাও, যেটা ইলেকট্রিক্যাল টেকনোলজির কথা, ফিজিক্সের ভাষা হচ্ছে কাজ। ফিজিক্স যেটা কাজ বলে, যে ইলেকট্রিক্যাল টেকনোলজি সেটাকে ভোল্টেজ বলে। কি জানো তোমরা? ফিজিক্স আমাদের কাজ, ক্ষমতা, শক্তির একটা অধ্যায় ছিল না? তো ওটা তো সেই কাজ বলতে ধান কাটা নাকি? সেখানে কাজ বলতে, কাজ হচ্ছে একটা ফিজিক্স টার্ম। অ্যাকচুয়ালি ওর ভেতরে কি আছে? ওই কাজের ভেতরে কি আছে? চাপ বা বল প্রয়োগ করে কোনো ভরকামুক্ত বস্তুকে সরণ ঘটাতে হবে। সরণ বলতে কি বোঝায়? সোজা কথা হচ্ছে একটা দূরত্ব অতিক্রম করতে হবে। সরণ কথাটা নিয়ে সেই দূরত্ব হয় দুই প্রকারের। একটা হচ্ছে রৈখিক দূরত্ব, আরটা হচ্ছে বৃত্তাকার দূরত্ব। এখন কোন ধরনের দূরত্ব নেবে সেটা তার ফিজিক্সের লোক জানে না, এই জন্য সংক্ষেপ কথা বলে দিয়েছে সরণ। যদি তুমি ঘটাতে পারো তাহলে ফিজিক্স যে ভাষাটা বলছে সেটা হচ্ছে কাজ। তাহলে ফোর্স প্রয়োগ করতে হবে, একটা ভর বিশিষ্ট বস্তুকে স্থানান্তর ঘটাতে হবে, তাহলেই কাজ হবে, নইলে কাজ হবে না। ওয়ার্ক ডান জিরো। যেমন আমি এই ওয়ালের গায়ে যদি কতটুকু কাজ করলাম আমি? জিরো। অর্থাৎ আমার গায়ে শক্তি আছে, বল আছে, বিল্ডিং এর এত ভর, ও তো আমার সরনা মানে আমরা সবাই মিলেও মনে সরাইতে পারবো না। এটা যেটা সম্ভব, কিন্তু টেবিল এরও একটা ভর আছে, আমার গায়ে একটা ফোর্স আছে, আমি একটা সরাই দিলাম,
এই যে ডিসপ্লেসমেন্ট ঘটলো, যতটুকুই হোক, ছোট কাজ হোক, কাজ তো হয়েছে, এটা হচ্ছে কাজ। ইলেকট্রিক্যাল টেকনোলজি বলছে ওইটার নাম হচ্ছে ভোল্টেজ। তাহলে ভোল্টেজ, তাহলে ওখানে ওই সেন্সটা আছে, সেই সেন্সটা হচ্ছে এইবার এবার কি লিখলাম, এক্স গুণিত দূরত্ব, তার মানে ভোল্টেজ। আগে বোঝার বিষয়, এই এক্স লিখছি তোমাদের বইয়ের সাপেক্ষে সামঞ্জস্য রাখার জন্য। এইটার নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তীব্রতা বা সোজা কথা হচ্ছে এটা একটা বল। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ফোর্স বা বল। এইবার যদি একটু ডিসপ্লেসমেন্ট ঘটাইতে পারি তাহলে হয়ে যাবে আমার কাজ। টেকনোলজি যেটাকে বলছে তার নাম বোঝা গেছে। এইবার এই জিনিসটাকে আরেকটুখানি মাথা ভাঙা করে নিয়ে আসবো। এর সৃষ্টি রহস্য খুব কঠিন, ক্রিটিক্যাল, এত মনে রাখতে পারবে না। হ্যাঁ, মনে রাখতে পারবে না, কোথা থেকে কোথায় আসবে, কোথা থেকে কি হবে। একটু একটু করে বলি, নাহলে আগে এইটুকু বলে দিই, তারপরে পরিপূর্ণতা বোঝানো এবং অবস্থায় এই জায়গাটায় আসলে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু খুব ক্রিটিক্যাল একটা টার্ম। এটা আমরা সুবিধা অনেক পাই, কিন্তু ব্যাখ্যা বা টেকনোলজি এখানে অসম্ভব জটিল। এটা তোমাকে সাধারণ সেন্সে আমি বোঝাইতে পারবো না, শুধু অনুভূতিতে মাথায় একটু নড়াচড়া করাই দিই, চিন্তা করতে যেও না, তাহলে আবার সেই হারিয়ে ফেলবা। সেটা হচ্ছে যেমন বলি যে মাইক্রোওয়েভের যে সেন্সটা খেয়াল করতে হবে। আমি একটা মুক্তির কথা বলছি, এতক্ষণ বকবক করি বলছি তো, তাহলে এটা একটা শব্দ, শব্দ কিন্তু একটা ওয়েভ। এও কিন্তু এইভাবে যে কানের ওই পর্দার মধ্যে যে মাত্রের ধাক্কা, দেখো ওখানে একটা প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিধ্বনি হয়ে আমার স্নায়ুতন্ত্রের ব্রেনে যে মস্তিষ্কে যে আঘাত এনে সেই সেন্সটা কিন্তু আমি নিচ্ছি। এটা হিউম্যান, ঠিক আছে। এবার আমি যা বলছি, এখন যদি একটা কুকুর সেখানে দাঁড়িয়ে থাকে, সেও কিন্তু হা করে শুনবে, কিন্তু কিছু বলবে, সে রিপ্লাই করবে, সে কিন্তু শুনছে তোমার থেকে, সে কিন্তু ভালো শুনতে পায়। একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে থেকে পায়ে গান করবা, কুকুরের কান কিন্তু খারাপ হয়ে যাবে, তারপরে সে কিন্তু সজাগ। অর্থাৎ এই গড কিন্তু, আল্লাহ কিন্তু ওর শ্রবণ সীমা অনেক বাড়িয়ে দিয়েছে, আর তোমার কিন্তু শ্রবণ সীমা কম। যেমন কেমন শ্রবণ সীমা কম, এই ঘরের ভেতরে আমার কথাগুলো তুমি শুনতে পাচ্ছ, এবার একটুখানি দূরে যাও দিনি, আর তুমি শুনতে পাবা? শুনতে পাচ্ছ না। কারণ কি? আমার ওই অ্যাবিলিটিটা দেওয়া নেই, কৃত্রিম উপায়ে এবার অ্যাবিলিটি তৈরি করছি। অর্থাৎ শব্দটা কিন্তু আছে, আল্লাহ তোমার সেই শ্রবণ সীমা দেয়নি, বিধায় তুমি শুনতে পাচ্ছ না। কিন্তু শব্দ যে নাই তা না। এখন ওখানে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে কৃত্রিম উপায় তৈরি করা যায়, তাহলে দেখা যাচ্ছে আমি এখানে যা কথা বলছি সেখানেও সেই একই কথা তুমি শুনতে পাবে। মাঝখানে কি তাদের কানেকশন দিয়ে আছে নাকি আমার হ্যালো বলি বা বড় লাউড স্পিকার মেরে দিয়েছে? না, তার প্রয়োগ কি? এই যে তোমার হাতের মোবাইল ফোন, কোথা থেকে কথা বলছে, সে যে কোথায় আছে তুমি নিজেও জানো না। হ্যালো বলছে, বাস আসছে কোথা থেকে। এটা হচ্ছে খুব ক্রিটিক্যাল টার্ম, এগুলোর ইঞ্জিনিয়ারিং ভাষা সেন্স খুব সূক্ষ্ম। এটা খুব সূক্ষ্ম। তো যাই হোক,
আমি যেটা বলছি যে আসলে এখানে অনেক বিষয়বস্তু আসবে, পদার্থের ধর্ম, গুণ, বৈশিষ্ট্য, অবস্থান অনুযায়ী তারা যে পরিবর্তন হয়, এদের অনেক হিসাব নিকাশ আছে। তো সেই হিসাব নিকাশের একটা অবস্থান থেকে আমি এই কথাগুলোকে তুলে ধরছি। একটা কথা লিখেছি চার্জ ডেনসিটি। ডেনসিটি কথাটার মানে কিন্তু আমরা জানি। ডেনসিটি কথার দ্বারা কি বোঝায়? ঘনত্ব। ঘনত্বের এমনি ফিজিক্স কি সংজ্ঞা দিয়েছিল? ফিজিক্স কি বলেছে? ফিজিক্স যেটা বলেছে সেটা কি, সেন্সটা কি? এই আর কথাই বলে না। ঘনত্ব ফিজিক্স কি বলেছিল? ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, এই ধরনের টার্মগুলো দ্বারা ফিজিক্স একটা সংজ্ঞায়িত ভাব নিয়ে গেছে। তো সেটা কি ঘনত্ব? এ বাবা, একক আয়তনের ভর, এর নাম হচ্ছে ঘনত্ব। এবার বিষয় হচ্ছে কথায় কয়টা, কিন্তু বুঝলামটা কি? এ বাপ রে বাপ, এ কি রে, কথাও কয় না, মাথাও নাড়ে না। একই আকৃতির কাঁচের দুইটা বোতল। ফিজিক্স আসলে কিন্তু টেকনোলজি আগে না, আগে কিন্তু বিজ্ঞান, তারপরে কিন্তু তার প্রসার, তারপরে ওই প্রসার মানুষের কাছে গ্রহণযোগ্য মান হওয়ার জন্য কাজ করবে কিন্তু টেকনোলজি। যে আগে একদিন তোমাদের সাথে বলেছিলাম কিনা যে বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ারের মধ্যে পার্থক্য, বিজ্ঞানী হচ্ছে আবিষ্কারক আর প্রসার যে ঘটাবে সে হচ্ছে ইঞ্জিনিয়ার। এই তারতম্য বেসিক। দুইটি কাঁচের বোতল, একই আকৃতি, একই আধার। আধার বলতে যে ক্ষেত্রে সে ধারণ করবে সেটাকে আমি আধার বলছি। তাহলে একই মাপের দুইটা কাঁচের বোতল, এবার তো বোঝা গেছে। এবার এর ভেতরে লিকুইড দিয়েছি আমি, দুইটার কালার কিন্তু একই, দুইটার কালার একই। এখন লিকুইড দ্বয়ের নাম দিলাম, আমি জানি না, একটা এক্স একটা ওয়াই। লিকুইড দ্বয়ের নাম কি? একটা এক্স একটা ওয়াই। আমার প্রশ্ন হচ্ছে এইবার কার ঘনত্ব বেশি? কার ঘনত্ব বেশি? আমি কোনো নাম দিইনি, কিন্তু আমি দিয়েছি একটা এক্স আর একটা ওয়াই। কার ঘনত্ব বেশি? এবার কি করে বলতে হবে? ও বাবা, বলো। আরে সোজা কথা হচ্ছে দাড়ি পাল্লায় ওজন করবো আমি, সোজা কথা। হ্যাঁ, ওয়াইয়ের বেশি। গুড। কি করে বলতেন স্যার ওয়াইয়ের বেশি? না একই, কম না। আমি তো আঁকানোতে একটু পার্থক্য হতে পারে, সেটা সেন্স হচ্ছে। আমি তো বললাম যে একই কাঁচের বোতল, একই আধার পর্যন্ত আমি তরল পদার্থ রাখছি এখানে। তরল পদার্থের আমি নাম জানি না, একটার নাম দিলাম এক্স আর একটার নাম দিলাম ওয়াই। বিষয়টা হচ্ছে যে আমি এখন প্রশ্ন করলাম এই দুই যে কাঁচের বোতলের তরল আছে কার ঘনত্ব বেশি। তাহলে এই জবাবটা দেওয়ার জন্য আমি কি বললাম, এটাকে দাড়ি পাল্লায় ওজন করব। ওজন করে এর ওজন পেলাম 200 গ্রাম আর এর ওজন পেলাম 250 গ্রাম। এইবার আমি ওজন করে কি পেয়েছি? একটা 200 গ্রাম, একটা 250 গ্রাম। এবার সিদ্ধান্ত, কার ঘনত্ব বেশি হবে? কেন হবে? ওইটাই স্যার ফিজিক্সের ভাষা। একক আয়তনের ভর, একক বলতে কি? এখানেও যা ওখানেও তাই। একক আয়তন, এটা এই একক বলতে কি? হতে পারে সেন্টিমিটার কিউব, হতে পারে মিলিমিটার কিউব, হতে পারে মিটার কিউব। এগুলো কি আয়তনের
এইবার ওই একক আয়তন, এখন এইটা সেন্টিমিটার কিউব আর এটা মিটার কিউব না, এটা একক আয়তন না, কিন্তু এই জন্য আমি কথা আগে ক্লিয়ার করলাম যে কাঁচের বোতল আধারে তরল পদার্থ দুইটা ভিন্ন, একটি এক্স আর একটি ওয়াই। প্রশ্ন ছিল যে ঘনত্ব কার বেশি। জবাব হচ্ছে আমি দাঁড়িপাল্লায় ওজন করলাম, ওজন করে যার ভর বেশি পাবো বলবো যে তার ঘনত্ব বেশি। পেছনের কন্ডিশন কিন্তু একক। তুমি একটা এত মোটা বোতল আর একটা চিকন বোতল, দুইটাতে তরল পদার্থ আছে, এবার তুমি যদি সেন্স ডেভেলপ করতে যাও তাহলে কিন্তু আবার বলা যাবে না। এই কথাগুলোকে ফিজিক্স তার ভাষায় তারতম্য রেখে এইভাবে সংজ্ঞায়িত করছে, একক আয়তনের এরপরে কি ভর, যার ভর বেশি তার ঘনত্ব বেশি, যার ভর কম তার ঘনত্ব কম। বোঝা গেছে কথাটা? তাকে তাও বুঝতে পারবে না। এটাই হচ্ছে ঘনত্বের অ্যাকচুয়াল রূপরেখা। এখন আমার ঘনত্বের সাথে লাগানো হচ্ছে চার্জ, মানে সেন্সটাকে বোঝানোর জন্য ওই ধরনের সম্পর্ক যুক্ত করা। চার্জ বাদ দিয়ে আমরা কিন্তু আরেকটার সাথে সম্পর্ক যুক্ত ছিলাম, সেটা হচ্ছে কারেন্ট, কারেন্ট ডেনসিটি। এইবার কারেন্ট ডেনসিটি কি পেয়েছিলাম? প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ। একক কি? ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, তাহলে প্রতি একক, এই বিষয়টাকে দ্বারা কি বোঝায়? ক্ষেত্রফল এ, ওর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, তাহলে সেটা কারেন্ট ডেনসিটি ছিল। তার মানে কি আই বাই এ, কথাটাই গাণিতিক প্রকাশ আই বাই এ, নাম কি? কারেন্ট ডেনসিটি। প্রকাশ এখন তুমি যা খুশি তাই করো। এই সাথে আমি কি লিখেছি? কিউটা কি? চার্জ বাই এ, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে সৃষ্ট চার্জ, তার নাম হবে কি আমার চার্জ ডেনসিটি। বোঝা গেছে কথা? এইবার সেই চার্জ ডেনসিটির প্রকাশ ঘটাচ্ছি আমি ইএক্স দ্বারা। তাহলে কিউ বাই এ, এই কথাটার পরিবর্তে কি এমন লেখা যায়? কিউ ডিভাইডেড বাই 2 পাই, ও এটা লিখেছি অবশ্য। এখন ইনসুলেশন রেজিস্ট্যান্সের নাই, খেয়াল করি আমরা কেন্দ্র থেকে এক্স মিটার দূরে ডিএক্স দূরত্বের যদি চার্জ ডেনসিটি বার করতে চাই, তাহলে এই লাইনটা লেখা ঠিক হবে কিনা? ওই জায়গাটার চার্জ কিউ ডিভাইডেড বাই 2 পাই এক্স ইনটু 1। বোঝা গেছে কথা? এইবার এইটা হলো কি? তার দূরত্বের চার্জ ডেনসিটি। এইবার ফোর্স কি হবে? কি লিখেছি? dx বাই, এই সিম্বলটা কি? এটা কি জিনিস বলো? ইপসাইলন। এটা দুইজন, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসলিউট। যে মানটার উপরে ভিত্তি করে রিলেটিভটা তৈরি হয়েছে, এটা সহজ বোঝার উপায় হচ্ছে কেজির বাটখারার আকার ওই ধরনের হওয়ার পেছনে গবেষণাগারের কিন্তু একটা ক্ষুদ্রতম মানকে নিয়ে কিন্তু আস্তে 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 সে কিন্তু একটা কেজির বাটখারা আকার ধারণ করেছে, যেটা কনস্ট্যান্ট। তাকে তুমি মাঝখান দিয়ে কাটবা, এটা কোনো অসৎ উপায় আবার আছে, কিন্তু আছে না? মাছ কিনতে গেলে বা দামি কোনো জিনিস কিনতে গেলে আমাদের অসৎ উপায়টা তো আর আমাদের শিক্ষা না, এটাকে আমার ইঞ্জিনিয়ারিং, এটাকে আমি শিখবো নাকি? নেভা। আমাদের আছে বিধায় বোঝার সুবিধার্থে কথাটাকে আমি বলছি। ওরা পরে কি পিছনে হয়তো কোনো ছিদ্র মিদ্র করে এমনভাবে ভেতরে প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে মেকআপ করে রেখে দেয়, তোমার ধরারই কায়দা নেই। কিন্তু ওইটাকে তুমি কেজির সাথে এবার কম্পেয়ার করো অরিজিনাল কেজির সাথে, দেখা যাচ্ছে 100 গ্রাম কেউ, 100 গ্রাম কম, মাছ তোমার 100 গ্রাম কম দিল, এতে কি হবে? বলে না ওজনে কম দিয়া। তাহলে এখানে কিন্তু একদম দাড়ি পাল্লা দেখাই দিচ্ছে, তা আসলে তো 1 কেজি নেই, ও তো আছে 900 গ্রাম। তোমার কাছ থেকে 900 গ্রামের দাম, ওই শিক্ষা আমার দরকার নেই। জায়গা একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসলিউট। এইটার ভ্যালু ধ্রুবক মান,
8.854 into 10 এটাকে পালার থেকে কারণ ইন্টারেস্ট পাবে না এটার নাম হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। এটা ভ্যারিয়েবল, সাধারণত এই মানসমূহ হয় 1 থেকে 5 এর মধ্যে। 1 হয় হচ্ছে বাতাসের, 2, 3, 4, 5, 6 ইত্যাদি। বাতাস কি? এটা একটা জৈবিক পদার্থ, একটা পদার্থ তো, একটা মাধ্যম। তাহলে কোরের চারিপাশে যে ইনসুলেশনগুলো দেওয়া আছে এটা তো একটা পদার্থ। ওই পদার্থের গুণের উপরে ভিত্তি করে তার রিলেটিভ পারমিটিভিটি ভিন্ন হতে পারে। সাধারণত আমরা যতটুকু পাই সেটা হচ্ছে 5 মানের সীমাবদ্ধতায় বাইরে আমরা পাই না। আর এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। 8.854 into 10 to the power -12। এইবার আসা যাক আমরা dx গুরুত্বের চার্জ ডেনসিটি বার করার জন্য আমি যে এই কথাটা লিখেছি এটা ঠিক আছে কিনা। এর পরিবর্তে কি লিখেছি? 2πx হচ্ছে পরিধি, লেন্থ কতটুকু, ডিসটেন্সে লিখেছিলাম l, এখানে লিখলাম কি 1, তাহলে 2πx * 1 লেখা যায়। এইবার এই ভ্যালুটাকে নিয়ে যদি আমি এখানে বসাই তাহলে দেখো এবার E কি দাঁড়াচ্ছে। E is equal to চার্জ ডেনসিটি বাই ইপসাইলন। এটা লেখা যাবে চার্জ ডেনসিটি পেলাম আমি q ডিভাইডেড বাই 2πx ইনটু 1 আর দিলাম না, এর সাথে ইপসাইলন। ইপসাইলন যে কথা q ডিভাইডেড বাই 2πx ইপসাইলন নট ইপসাইলন r, ওকে ভেঙে দিলাম আমি দুইটাকে। আমি ইপসাইলন লিখতে পারতাম, যেহেতু গাণিতিক প্রকাশে যাবো তার জন্য দুইটা ভ্যালু বসাই দিলাম, ইপসাইলন নট ইপসাইলন r। ইপসাইলন r মানে রিলেটিভ, অত কততে কত হবে, আর ইপসাইলন নট হচ্ছে ধ্রুবক মান 8.854 into 10 to the power -12। তাহলে এইটা আসলে আমার কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু। এইবার কি আমি ভোল্টেজ সূত্র করতে পারবো কিনা, V is equal to, এটা মুছে দিলাম। তাহলে ক্ষুদ্র প্রত্যেক ভোল্টেজ, তাহলে নাম দিলাম কি V। এইবার দূরত্ব, এই দূরত্বটা কতটুকু নেব আমি, dx দূরত্ব, তাহলে dv হবে ফোর্স ইনটু ডিসটেন্স, ওই যেটা কাজ সেটাই হচ্ছে আমার ভোল্টেজ। এখন ex টা কত, q ডিভাইডেড বাই 2πx ইপসাইলন নট ইপসাইলন r dx। কি বোঝা গেল? এইবার v না দিয়ে বড় v দিয়ে দিলাম, তাহলে এই হয়ে যাবে। দিয়ে এবার আসবে কি q ডিভাইডেড বাই 2πx ইপসাইলন নট ইপসাইলন r dx। লেখা যাবে। এইবার ধ্রুবক মানগুলোকে বাইরে ফেলে দাও, q ডিভাইডেড বাই 2π ইপসাইলন নট ইপসাইলন r ইন্টিগ্রেশন অফ dx বাই x। কি লেখা যায়? যদি লেখা যায় এইবার তুমি লিমিট ভ্যালু দিয়ে দাও, r1 r2 r1 r2। তাহলে এটার পরিবর্তন আমি একবারে লিখে দিচ্ছি, দেখো ঠিক রেজিস্ট্যান্সের নাই তোমরা বুঝতে পারবা না, বোঝার কিছু নাই। ইপসাইলন নট ইপসাইলন r লং r2 বাই r1। রেজাল্ট আসবে কি ভোল্ট পার মিটার, প্রতি মিটারে এত ভোল্ট, এটা আমি পেলাম। ভোল্টেজ জানা হয়ে গেছে, এবার চার্জ C is equal to Q by V। ছেলেটার বিচার সেকশন হয়ে গেল তো। এটা Q যা আছে থাক, V বলতে কি Q ডিভাইডেড বাই 2π ইপসাইলন নট
ইপসাইলন আর লন R2/R1। এবারে এইটাকে যদি একটুখানি গাণিতিক কার্যক্রম করি, 2 পাই ইপসাইলন নট ইপসাইলন আর ওপরে চলে গেল, নিচে থাকলো কি লন R2/R1 কিউ কেটে গেল, আর এই নিচেরটা উপরে চলে গেল, থাকলো কি লন R2/R1। রেজাল্ট কি? সি হচ্ছে এত ফ্যারাড বা 1 লিটার দৈর্ঘ্যের সৃষ্ট ক্যাপাসিটি। তুমি কিছু বলবি তো জটিল জিনিস একটা ধাপ দিয়ে তারপরে এটা কিন্তু শেষ হবে। আরে বইতে আছে তো ধাপ খেয়াল রাখবে, হঠাৎ করে পরীক্ষার হলে কিন্তু পারবা না। কোন দিকে যেতে হবে পথ যদি খুব গলি পথ কিন্তু এখানে কারো বাড়িতে যেতে একাধিক গলি টলি করতে থাকে না, যদি গলি পথ জানা না থাকে, সংখ্যা পথ জানা না থাকে, তাড়াতাড়ি সে কিন্তু পৌঁছে সারা দুনিয়া ঘুরতে হবে। ভাই কত মানুষকে জিজ্ঞাসা করা লাগবে যে ভাই আমাদের বাড়িটা কত, এই সামনে কি যাও, আপনি ডাইরেক্ট একটা চলে চলে আবার সামনে যে বাদ দিয়ে একটা পথ, তারপরে সামনে যে একটা গাছ, তারপরে গাছের পাশ দিয়ে ঘটনা কিন্তু ডাইরেক্ট তোমাকে বলা যাবে না। হয়েছে? আমি একটু সংক্ষেপ করি। প্রথমে হচ্ছে আমার এইটা, এর ভেতরে আছে কি ইএক্স আর দূরত্ব। দূরত্ব কি? ডিএক্স দূরত্বের আগে বার করে নিন। ডিএক্সটা কি? এই জিনিস, এই জিনিসটার দুইটা ভাগ আমি দেখো এখানে দেখিয়েছি। ডিএক্স ইজ ইকুয়াল টু এইটা, চার্জ ডেনসিটি। ইপসাইলনটার মানে কি? ইপসাইলন নট ইপসাইলন আর, ওই ভ্যালুটা নিয়ে আমি এখানে বসালে পারি, ইন্টেন্সিটি পেয়ে যাব। এইবার ক্ষুদ্র পুরুত্বের ক্ষুদ্র ভোল্টেজ ইএক্স ইনটু ডিএক্স, এটা ডিএক্স এর পরিবর্তে এই ভ্যালুটা লিখছে। এখানে মোট ভোল্টেজ পেয়ে গেল। মোট ভোল্টেজটা সরাসরি নিয়ে যে যদি ক্যাপাসিট্যান্সে বসায়, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। বোঝা গেছে কথা? আর মাঝখানের গুলো হচ্ছে কি তাদের বৈধ আসার বিষয়, এটা বোঝানো। আর পরিস্থিতি পুরো যা বলেছি তাই, কোরের ব্যাসার্ধ, শীতের ব্যাসার্ধ ইত্যাদি ইত্যাদি কথাবার্তা সম্ভব। আর বইয়ের ক্ষেত্রে হয়তো তারা ওই যে বলছি তারা ব্যাস ধরে হয়তো জবাব দিবে, আর আমার এখানে হয়তো কি সেই জিনিসটা ব্যাসার্ধ ধরে বই হয়তো অনেক সময় এটাকে ল ফাংশনের জবাব দিতে পারে। আমি এখানে কি ফাংশন দিলাম? বোঝা গেছে কথা? এবার কি করবো, আরো আছে। আর এই লেখালি কি বারবার লেখা আমার পক্ষে সম্ভব না, এর ভেতরে আবার কিছু জিনিস লুকিয়ে আছে, উঁকি ঝুঁকি মারছে, সেইগুলো আবার আমাকে একটু টেনে বার করে নিয়ে সে প্রয়োগ ঘটাতে হবে। এইটা আমি মুছে দিলাম, মুছে দেবো। এইগুলো ছবিগুলি নিতে হয়, ছবিগুলি নিয়ে পরে তুমি স্টাডি করলে, আর আমার কথাগুলো যদি একটু মনে থাকে তাহলে তখন তুমি এইগুলোর জবাবটা সুবিধা হবে, নাহলে হঠাৎ করে পারবে না। এই একাধিক নাম আছে কার? একজনের একাধিক নাম আছে না?
দুইটা অনেক সময় থাকে, একটাও থাকে, একাধিক কার আছে? তোমার আছে? বলো তোমার নাম কি? হ্যাঁ, অত জোর জোর বলছে কেন? আস্তে আস্তে বলো। জান্নাতুল ফেরদৌস, তারপরে সুমি, তারপর তিনটা নাম থেকে ডাক্তার কোনটা? আর সুমি সাইডে লাগানো ওইটা না, একাধিক না, মানে ডাক কামি দেখাচ্ছে দুইটা আছে, থাকে কিনা? আচ্ছা, দুইটা থাকে কিনা? থাকে তো, দুইটা তো অনেকের ক্ষেত্রে আছে, একটা সংক্ষেপ, একটা বৃহৎ। বৃহৎটা হচ্ছে অফিসিয়াল, সংক্ষেপটা হচ্ছে সামাজিক পরিস্থিতি, বন্ধু বান্ধব, এলাকা, বাবা মা ইত্যাদি। আমরা এখন এই তিনটা নাম একটু আগে শিখব। গার্ডিয়ান, ডাইলেকট্রিক স্ট্রেস, ইলেকট্রোমোটিভ ফোর্স, সব হচ্ছে একটাই। গার্ডিয়ান, ডাইলেকট্রিক স্ট্রেস, ইলেকট্রোমোটিভ ফোর্স, বল। এটা কাজ করার জন্য কি করতে হবে? আমার গায়ে শক্তি থাকা লাগবে না? এখন এই টেবিলটা যদি একটা পিঁপড়াকে বলা যায় যে তুমি সরাও তো দেখে, এবার পিঁপড়ারও কিন্তু গায়ে শক্তি আছে, অনেক শক্তি। ছোট্ট হলে হবে কি, দেখবা যে অনেক সময় বড় জিনিস টানতে টানতে নিয়ে এসে চলে যাচ্ছে, আছে কিনা? তো এটা এটা এইটা টেকনোলজির ভাষায় অবস্থা ভেদে আমরা আমাদের উপস্থিতি আছে, এমত অবস্থায় আমাদের উপস্থিতি আছে। এইভাবে কোনভাবে আছে? গার্ডিয়ান ভাবে। ওই যে তোমার যে নাম অফিসিয়াল, মানে মোহাম্মদ আব্দুল সালাম, ডাক্তার কি হয়তো পিন্টু। আব্দুল সালাম যদি বাড়িতে যে বা সমাজে বলো যে ভাই আব্দুল সালামের বাড়ি কোনটা, এই ধরনের কোনো কার নাম এবার যে পিন্টু বলবা, আব্দুল সালামই তো পিন্টু, ওই পিন্টু বাড়ি। তো বিষয়টা হচ্ছে যে ফোর্স, বল, ডাইলেকট্রিক স্ট্রেস এইগুলো আছে, তো গার্ডিয়ান তো কোনদিন শুনিনি। ওটা আবার কি? হেলথ টেকনোলজির একটি প্রয়োগ। এটা হচ্ছে সেই ফোর্স বা বল যেটা আমরা ডাইলেকট্রিক স্ট্রেস বলি বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলি। ওহাই এমতো অবস্থায় চার্জিংয়ের বিষয়বস্তুর আলোকে আমাদের কিছু বিষয় আসবে, যার জন্য আমার কথাটা লেখা, যার নাম হচ্ছে গার্ডিয়ান। বোঝা গেল? ইহা কি খালি ফোর্সের সাথে এর সম্পর্কযুক্ত, নাকি ভোল্টেজের সাথে, নাকি কারেন্টের সাথে বা চার্জের সাথে? না, এটা কার সাথে? ফোর্সের সাথে। ফোর্সে দেখো, আমি এই জাতীয় একটা কথাকে ওই বল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই ধরনের একটা রাশিমালা পেয়েছি, পেয়েছি কিনা? কি পাওয়া গেছে? তাহলে এই রাশিমালায় E is equal to এটা, তাহলে আমি নাম জানা বললাম যে G is equal to এটা। অসুবিধা আছে না? এটা আর বুঝতেই পারছেন, এটা কি বল? তো বল মানে এটা, তাহলে ওটা যে বল, সেই বলটাই আমি বলবো ডাইলেকট্রিক স্ট্রেস, সেই বলটাই আমি বলছি গার্ডিয়ান। একই কথা। তাহলে আমি এইটার পরিবর্তে যেটা লিখলাম, অসুবিধা আছে? তাহলে G is equal to Q divided by 2 pi x epsilon naught epsilon r। এইবার দেখো, এই জিনিসটা তোমার ভিজানো লিখা লিখলাম, এই যে জায়গাটা, এখন একে একটুখানি রূপান্তর ঘটাবো। আমরা একটু লিখছি V is equal to Q divided by 2 pi epsilon naught epsilon r ln r2 by r। এটা আমরা লিখেছিলাম, এই যে সমীকরণটা আর হচ্ছেই না। যদি দেখা যায় এর পরিবর্তে দেখা একটা মান লিখবো আমি G into x ln r2 by r1। এবার কোথা থেকে কি লিখলাম? আর ও আবার কোথা থেকে G is equal to এটা, এই লাইন যে কথা G into x is equal to Q divided by 2 pi epsilon naught epsilon r। কোথায় আছে?
ডিএক্সটাকে এর সাথে গুণ করে দিলাম, তাহলে কিউ ডিভাইডেড বাই 2 পাই ইপসাইলন নট ইপসাইলন আর ওর পরিবর্তে জিএক্স বলা যায় কি বলা যাবে না? এটা যে কথা g is equal to d divided by x ln r2 by r1 একই কথা। এটা যে কথা এইবার ভিন্ন কথা। এটা দিয়ে আজকে ক্লাস শেষ করব। আমাদের করণীয় হবে আগামী দিন ক্লাসে আসার আগে এই বিষয়বস্তুগুলোর সাথে মুখস্থ দরকার নেই, একটু সম্পর্কযুক্ত হয়ে আসে। এবার উপর আমি কি লিখেছি, জির মাথা আর জির লেজে কি লিখেছি, ম্যাক্সিমাম আর এটা হচ্ছে কি মিনিমাম। এইবার এই ম্যাক্সিমাম এবং মিনিমাম বল কোথায় হবে বা পাওয়া যাবে বা আছে সেইটা একটু কোরের চারিপাশে ইনসুলেশনের স্তর দেওয়া, এই কোরেই আমার হাই ভোল্টেজ প্রয়োগ। কোরের ঠিক নিকটবর্তী একদম সন্নিকটবর্তী যে স্তরটা দেয়া থাকবে বা যে মাধ্যমটা দেয়া থাকবে তার ফোর্স সব থেকে বেশি থাকতে হবে, না হলে সে প্রতিহত করে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স, শর্ট সার্কিট, আর্ক ইত্যাদি বিভিন্ন জিনিস সেখানে দিয়ে ফেলবে। যার নাম হচ্ছে ম্যাক্সিমাম গার্ডিয়ান। এটা গার্ডিয়ান, এটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম গার্ডিয়ান, এটাও গার্ডিয়ান, এটা হচ্ছে কি মিনিমাম গার্ডিয়ান। এবার দেখো লেখার ধরনে কি লিখেছি, এক্স এর পরিবর্তে লিখেছি আর1। ভাবার্থ হচ্ছে কোরের ঠিক পাশে, অর্থাৎ এক্স এর মানটা তো এখান থেকে বিভিন্ন ডিসটেন্সে হতে পারে। আমি বলছি এক্সটা যদি কমতে কমতে আর1 এর নিকটবর্তী হয় তাহলে ওই অবস্থায় গার্ডিয়ানটা হবে সব থেকে বেশি। আর ও বাড়তে বাড়তে যদি আর2 কাছাকাছি আসে তাহলে ওর গার্ডিয়ানটা হয়ে যাবে মিনিমাম। তাহলে এক্স এর জায়গায় একবার লিখেছি আর1, এক্স এর জায়গায় একবার লিখেছি আর2। তাহলে আর2 যদি ব্যবহার করি তাহলে আমি কি বুঝবো, একদম মাটির সন্নিকটবর্তী কিন্তু। আর আর1টা বলতে বুঝবো যে কোরের সন্নিকটবর্তী। এই জিনিসটার ভাবগতি ভাবধারা ক্লোজ করার আগে পূর্বের যা শিক্ষা আমাদের গ্রহণ করা আছে তার সাপেক্ষে জবাবটা দিয়ে দিলে ওই বিষয়টা তোমাদের আয়ত্ত করতে বা বুঝতে সুবিধা হবে। দেখা যাক সেই আলোচনাটা আমাদের কি বা কি ছিল এবং আমরা কি সেটা বুঝেছিলাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি এখনো ক্লাসে আছি, আমার ক্লাস শেষ হয়নি বাবা। আমরা সাসপেনশন টাইপ ইনসুলেটর দেখেছিলাম, মানে এই কথাগুলো বলছি যে একটা সাথে যদি আমি পরিপূরক আকারে না দেখাই তাহলে তোমার কাছে ধারণা কিন্তু অস্বচ্ছ থেকে যাবে, খোঁচা মারবে বারবার, যে বুঝতে পারলাম। কি আঁকালাম এটা, কিন্তু ওয়ান সাবজেক্টের পরিবহন লাইনের সাসপেনশন টাইপ ইনসুলেটরের একটা অবস্থান আমি দেখিয়েছি। এখানে আমাদের বিভিন্ন ইউনিটের আড়াআড়ি কিছু ভোল্টেজ ছিল, একটা V1, একটা V2, একটা V3 হয়েছে। এবং আমরা হিসাব নিকাশে দেখেছি V3 হচ্ছে মনে করলাম 20, V2 10, V1 5। জিনিসটা কি এই হবে নাকি জিনিসটা এই হবে, এটা 5, এটা 20, এটা 10, কোনটা? কোনটা হবে, লালটা হবে না কালোটা হবে? কেন কালোটা হবে? কি
তার জিজ্ঞাসাটা কিন্তু জবাব আমি পেয়ে গেছি, আমি যতই ধমক দিয়ে যাই করি না কেন। বলছে স্যার কালোটা হবে, লালটা হবে না। হবে কি কালোটা? তাহলে কালোটায় আমি কি দেখতে পাচ্ছি? এটা কিন্তু হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন। এই লাইনের সন্নিকটবর্তী যে ইনসুলেটরটা আছে তার আড়াআড়ি ভোল্টেজ অন্যান্য গুলোর থেকে বেশি। এটাই হচ্ছে ডিজাইন। কিন্তু লালটা কি বলছে? হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে সন্নিকটবর্তী যে তার ভোল্টেজ কম না। এইভাবে এটা কখনো ডিজাইন না। হ্যাঁ, এইভাবে কি হবে? লাইন আর দেয়া লাগবে না, এমনি বাস্ট করে বসে থাকবে। দেওয়ার সাথে সাথে মুহূর্তে ওই যে হাই ভোল্টেজের যে কারেন্টটা প্রোভাইড করছে তাকে সে প্রতিহত করতে পারছে না। যখনই ভোল্টেজ, তখন মনে রাখবা মাথায় যে এখানে তো ওই ভোল্টেজটা সৃষ্টির মানই হচ্ছে সেই ফোর্স এবং ডিস্টেন্সের সমন্বয় কথা। তাহলে নিশ্চয়ই এখানে আমার ফোর্স বেশি। এই ইনসুলেটরটার গুণগত মান বা তৈরিকরণ পদ্ধতিতে এর ম্যাটেরিয়ালস, গুণাগুণ ও অন্যান্য বৈশিষ্ট্যগুলো অন্য থেকে ভিন্ন রাখতে হবে যাতে আমি বেশি পাই। বোঝা গেল? এইবার আসো, আমরা যে চিত্রটা আঁকিয়েছিলাম, যদি আমার মোছা হয়ে গেছে, এটা ছিল ওর চারিপাশে বিভিন্ন স্তরের আছে। এইবার এটা তো পরিবাহী, খালি তার কাছে যে আছে তার ভোল্টেজটা বেশি হতে হবে। তার ভোল্টেজ বেশি হওয়া মানে তার ফোর্সটা বেশি হওয়া। তার ফোর্সটা বেশি হওয়া মানে কি? তার গার্ডিয়ানটা বেশি হওয়া, ডাইলেকট্রিক স্ট্রেস বেশি হওয়া, ইলেকট্রোমোটিভ ফোর্স বেশি হওয়া। এর নিকটবর্তী মানে এক্স এর ভ্যালু হচ্ছে R1। এবার মিনিমাম কি? যত শেষের দিকে আসবো। এইবার দেখো এই ক্ষেত্রে মিনিমাম কি হয়েছে? যত আমি টাওয়ারের বডির দিকে গেছি, টাওয়ারের বডিটা কি অ্যাকচুয়ালি ইহাও কিন্তু আর্থিক। টাওয়ারের বডিটা মাটির সাথে আটকানো থাকে না? এটা মানে আর্থিক, এটা মানব চাপ, এটা মানব চাপ। তাহলে যত আমি উপরে দিকে উঠছি মানে সন্নিকটবর্তী হচ্ছে কার? আর্থিকের। বিধায় আমার ভোল্টেজ দেখো আস্তে আস্তে কমে গেছে। এখানে তোমার বলতে সেই জিনিসটা কি বলছি যে যদি আমার এক্সটা কি হয়ে যাবে R2 সমান হয়ে যায়, তাহলে তখন আমি পাবো মিনিমাম। বুঝা গেছে? এটা গার্ডিয়ান ম্যাক্সিমাম, এটা গার্ডিয়ান মিনিমাম। এই দুইটাকে একটু ভাগ করে দাও, দিয়ে দেখো আরেকটা রেজাল্ট পাবো। দুইটাকে ভাগ করে দাও, হবে। এই পর্যন্ত আজকে আমাদের শেষ ছিল। তোমাদের করণীয় হচ্ছে চিত্রগুলোর পাশাপাশি এই ক্যাপাসিটি নির্ণয়ের ভেতরে বেশ কিছু অবস্থান গুরুত্বপূর্ণ আছে। সেই অবস্থানগুলোর সাথে তোমরা সম্পৃক্তযুক্ত হয়ে আগামীকাল তো ক্লাস হবে নাকি? আচ্ছা, ওই জায়গাটা দখল হলো কিভাবে? তোমরা কি ছেড়ে দিয়েছিলে নাকি? ওর তো ওখানে ক্লাসের কোনো প্রয়োজনই নাই। ওর কি সাবজেক্ট, ওর কোনো তো আমাদের এই ধরনের সাবজেক্টের থেকে ওটা ভারে অনেক কম। তারপরে তুমি হচ্ছে পড়বে বেশি না, বার করে দেওয়া বলতে হয়তো আজকে বলছি আর কি আগামী দিন। কারণ এখানে ছেলে ডিজার্টেশন হওয়ার মতো পরিস্থিতি আছে, সবার বসার জায়গা নেই। তারপরে হয়তো বোর্ডটা খুব নিচু, ভালো মতো দেখতে পাচ্ছে না, নানাবিধ অসুবিধা আছে। এটা আমরা